যুদ্ধ মানেই ধ্বংস, রক্ত আর প্রতিশোধ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কারো হাতে একটাও অস্ত্র নেই, তবুও সে নেমে গেছে যুদ্ধের মাঠে। পুরো যুদ্ধে একটিও গুলি ছুড়ে কারো প্রাণ নেয়নি সে, তবুও তার নাম লেখা আছে ইতিহাসের পাতায়, হাজারো সৈনিকের হৃদয়ে। সে এমন একজন মানুষ যে যুদ্ধ করতে চায় না, কিন্তু পেছনেও সরে দাঁড়ায় না। সে ভয় পায় না মৃত্যুতে, কিন্তু বাঁচাতে চায় জীবন। কোনোদিন হাত দিয়ে অস্ত্র স্পর্শ না করার কারণে সবাই তাকে ভাবত দুর্বল, তাই তাকে প্রতিনিয়ত সবাই সমস্ত জায়গাতে অপমান এবং লাঞ্ছিত করত। কিন্তু একদিন সেই দুর্বল মানুষটাই হয়ে ওঠে শত শত সৈনিকের আশার আলো। প্রবল বিশ্বাস আর অদম্য মন নিয়ে সে এমন কিছু করে দেখায় যেটা একদিন পুরো পৃথিবীকেই অবাক করে দেয়। আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়, বরং একজন মহান আত্মত্যাগী সৈনিকের গল্প, যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার না করে হারিয়ে দিয়েছিল লক্ষ লক্ষ জাপানি সৈন্যদেরকে এবং বাঁচিয়েছিল অনেক মানুষের জীবন। কিন্তু আসলেই কি অস্ত্র ছাড়াও কখনো যুদ্ধ করা সম্ভব? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। আপনি যদি কোনো কঠোর হৃদয়ের মানুষ হয়ে থাকেন, আজকের এই গল্পটি আপনার চোখে অশ্রু এনে দেবে। তাহলে চলুন ঘুরে আসা যাক কোনো অস্ত্র ছাড়াই যুদ্ধে জয়ী এক মহান মানুষের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভার্জিনিয়ার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা খুব সুন্দর একটি পরিবারকে দেখতে পাই। এই পরিবারে ছোট্ট দুটো বাচ্চা রয়েছে, ডিসমান্ডোস এবং তার ছোট্ট ভাই। তারা দুই ভাই মিলে সারাদিন হেসে খেলে খুনসুটি করে কাটায়। তাদের জীবনটা বেশ সুখে শান্তিতেই কাটছিল। এবার আমরা ডেসমন্ডের বাবাকে দেখতে পাই। তার বাবার নাম হচ্ছে থমাস ডস। থমাস একসময় একজন সোলজার ছিল, আর সে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করেছিল। কিন্তু বর্তমানে সে সারাদিনই মদ পান করে এবং যুদ্ধে সে তার যে কাছের মানুষগুলোকে হারিয়েছে তাদের কথা সব সময় মনে করে। আসলে সেই যুদ্ধের ভয়ানক স্মৃতিগুলো ভোলার জন্য সে মদ পান করে। তো একদিন যখন ডেসমন্ডের বাবা তাদের বাড়িতে আসে, তখন সে দেখতে পায় যে ডেসমন্ড এবং তার ভাই লড়াই করছে, আর তাদের মা তাদেরকে বারবার থামতে বলছিল। কিন্তু ডেসমন্ড এবং তার ভাই তো কোনো কথাই শুনছিল না, তারা নিজেদের মতো করে মারামারি করছিল। তবে এক পর্যায়ে দেখা যায় যে ডেসমন্ড প্রচন্ড রেগে গিয়ে একটি ইট দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে। তার ভাই এতে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়, আর তার মা বাবাও অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা দৌড়ে এসে ডেসমন্ডের ভাইকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করায়, আর সৌভাগ্যবশত তার জ্ঞান ফিরে আসে। এদিকে নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে ডেসমন্ড নিজেও অনেক কষ্ট পেয়েছিল। সে আসলে নিজেও বুঝে উঠতে পারেনি যে সে কি করে ফেলেছে, তাই সে বারবার সৃষ্টিকর্তার কাছে তার ভাইয়ের জন্য প্রার্থনা করছিল। তবে এই ঘটনাটি ডেসমন্ডের মনে অনেক গভীর দাগ ফেলে যায়, কারণ আজকে তার জন্য তার ভাইয়ের জীবনও চলে যেতে পারত। তবে ডেসমন্ড যখন প্রার্থনা করছিল, তখন তার বাবা তাকে তার এই কাজের জন্য মারতে আসে। কিন্তু তার মা এসে তার বাবাকে থামায় এবং বলে যে ডেসমন্ড এখন অনেক ছোট, ও না বুঝে এমনটা করেছে, কারণ ও নিজেও ওর ভাইকে অনেক ভালোবাসে। এবার ডেসমন্ডের মা এখানে তাকে বোঝায়। সে তাকে বলে যে পৃথিবীতে সবচাইতে খারাপ যদি কোনো কাজ থাকে, সেটা হলো কোনো মানুষের জীবন নিয়ে নেওয়া। কারণ জীবন মানুষের কাছে সবচাইতে মূল্যবান একটি জিনিস। কারো জীবন যদি একবার চলে যায়, তাহলে সেটা আর কোনোদিনও ফিরে আসে না। তাই মানুষের জীবন নিয়ে নেওয়া সবচাইতে নিকৃষ্ট কাজ। ডেসমন্ডের মায়ের এই কথাগুলো তার মনে অনেক গভীর প্রভাব ফেলে। এবার সেদিন রাতের বেলা ডেসমন্ড এই সমস্ত বিষয় নিয়েই ভাবছিল। তবে এমন সময় সে পাশের রুম থেকে তার মা বাবার ঝগড়া শুনতে পায়। কিন্তু এটা আজকে তার জন্য নতুন কিছু নয়। তার বাবা তার মায়ের সাথে প্রায় সময় এইভাবে ঝগড়া করে, আর এই বিষয়গুলো নিয়ে ডেসমন্ড সবসময় অনেক ডিপ্রেস থাকে। তো পরদিন ডেসমন্ড মন খারাপ করে তার মাকে গিয়ে বলে, আচ্ছা মা, বাবা কেন তোমার সঙ্গে সবসময় এভাবে ঝগড়া করে? বাবা কি আমাদেরকে ঘৃণা করে মা? ডেসমন্ডের মা তখন তাকে বলে, এসব কিছু নয়, তোমার বাবা তো আমার সঙ্গে ঝগড়া করে না, আর সে আমাদেরকে ঘৃণাও করে না। সে শুধুমাত্র মাঝে মধ্যে একটু রেগে যায়। তোমার বাবা আসলে এমন ছিল না, একসময় সে অনেক ভালো মানুষ ছিল, তাই তাকে তোমরা দুই ভাই ভুল বুঝো না। এবার দেখতে দেখতে প্রায় 15 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে ডেসমন্ড অনেক বড় হয়ে গিয়েছে। সে এখানে একটি চার্চ পরিষ্কারের কাজ করছিল। সে আসলে মানুষের উপকারের জন্য এই ধরনের অনেক কাজ স্বেচ্ছায় করে থাকে। তবে ঠিক এমন সময় ডেসমন্ড বাহির থেকে একটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে তখন তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখতে পায় যে একজন ব্যক্তি গাড়ি ঠিক করতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে আঘাত পেয়েছে। তার পা থেকে অনেক বেশি পরিমাণে রক্ত পড়ছিল। ডেসমন্ড তখন দৌড়ে এসে তাড়াতাড়ি তাকে সেখান থেকে বের করে, আর সে দ্রুত তার কাছ থেকে একটি বেল্ট বের করে তাড়াতাড়ি তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। এরপর সে তাকে একটি হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর তখন সেই ব্যক্তিকে চেক করে ডেসমন্ডকে বলে যে ডেসমন্ডের জন্যই আজকে এই ব্যক্তির জীবন বেঁচে গিয়েছে। ডেসমন্ড যদি সময় মতো তার পায়ে এই বেল্টটি বেঁধে না দিত, তাহলে আরেকটু রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে যেত। তাই ডেসমন্ড আজ অনেক বড় একটি কাজ করেছে। একথা শুনে ডেসমন্ড তার মনে অদ্ভুত এক শান্তি অনুভব করে। সে প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে যে একজন মানুষের জীবন বাঁচাতে পারলে আসলে কতটা শান্তি অনুভব হয়। ডেসমন্ড এবার হসপিটালে সেই সমস্ত মানুষগুলোকে দেখছিল যারা কিনা মানুষের সেবার জন্য সেখানে কর্মরত আছে। তো ডেসমন্ড সেখানে একটি নার্সকে দেখতে পায়, যার কাছে অনেক মানুষ এসে হসপিটালে স্বেচ্ছায় রক্ত দিচ্ছিল। তাই ডেসমন্ড তখন সেই মেয়েটির কাছে এসে জানায় যে সেও রক্ত দিতে ইচ্ছুক। তার দ্বারা কোনো মানুষের উপকার হলে তার ভীষণ ভালো লাগে। এবার রক্ত দেওয়ার সময় ডেসমন্ড সেই নার্সকে আরো বলে যে একসময় তার ডক্টর হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু কোনো এক কারণে তার এই স্বপ্ন পূরণ হয়নি। তবে তারপরও সে যে কোনো পরিস্থিতিতেই মানুষের উপকার করতে চায়। ডেসমন্ডের এত সুন্দর মানসিকতায় সেই নার্স অনেক ইমপ্রেস হয়ে যায়। সে তখন ডেসমন্ডকে জানায় যে তার নাম হচ্ছে ডরথি। তারা দুজন তখন একে অপরের ব্যাপারে অনেক গল্প করে। এতে করে তাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্ব হয়ে যায়। আর ডরথির কথাবার্তা শুনে ডেসমন্ডের কাছেও তাকে বেশ ভালো লাগে। তাই সে পরের দিন সকালবেলা আবারও সেই হসপিটালে চলে যায় এবং ডরথিকে জানায় যে সে আরও রক্ত দিতে চায়। তবে ডরথি তাকে বলে যে সে এখন চাইলেই আর রক্ত দিতে পারবে না, এতে তার শরীরের ক্ষতি হবে। তারপরও সে ডরথির সঙ্গে কথা বলার বাহানা খুঁজছিল, যেটা ডরথিও খুব ভালোভাবেই বুঝতে পারে।
এবার সেদিন রাতের বেলায় ডেসমন্ড যখন তার পরিবারের সঙ্গে ডিনার করছিল, ঠিক তখনই সেখানে সোলজারের পোশাক পরে তার ভাই চলে আসে। কিন্তু এটা দেখে তাদের মা বাবা প্রচন্ড রেগে যায়। তাই তাদের বাবা থমাস তখন তাকে বলে, তুমি ভালো করেই জানো যে এই পোশাক আমি সহ্য করতে পারি না। এই পোশাকের পেছনে আমার অনেক বেশি দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা লুকিয়ে আছে। তে আমার সামনে থেকে চলে যাও। ডেসমন্ডের ভাই তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এবার দেখতে দেখতেই বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। বর্তমানে ডেসমন্ড এবং ডরথির বন্ডিং অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তারা একসঙ্গে ঘুরতে যায়, মুভি দেখতে যায় এবং একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে সময় কাটায়। তো একদিন মুভি দেখতে এসে ডেসমন্ড ডরথির কাছে জানতে চায় যে নার্স হয়ে কিভাবে মানুষের সেবা করা যায়, কিভাবে মানুষের ট্রিটমেন্ট করে মানুষের উপকার করা যায়। কিন্তু ডরথি তখন তাকে বলে, আমি যতদূর জানি তুমি আমার সঙ্গে ডেটে এসেছো, আর ডেটে এসেও তুমি এসব কথা বলছো। যদি তোমার এতই জানার ইচ্ছে থাকে তাহলে আমি তোমাকে নার্সিং এর বই দিয়ে দেব। এই বলেই ডরথি তার বাড়িতে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ডেসমন্ড তখন তার কাছে চলে যায়। তবে ডরথি বুঝে উঠতে না পেরে তাকে নিজের অজান্তেই থাপড় দিয়ে ফেলে। এতে ডেসমন্ড কিছুটা কষ্ট পায়, কিন্তু ডরথি সঙ্গে সঙ্গেই তাকে সরি বলে এবং জানায় যে ডেসমন্ড তার কাছে আসায় তার খারাপ লাগেনি, বরং সেও তাকে ঠিক ততটাই চায় যতটা সে চাইছে। এখানে তারা দুজন দুজনকে জানিয়ে দেয় যে তারা একে অপরকে ভালোবাসে। এরপর দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। আর এই সময় সবেমাত্র পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাই একদিন ডেসমন্ড ডরথিকে বলে যে সেও তাদের সোলজারদের সঙ্গে যুদ্ধে যেতে চায়, আর সে মানুষের জীবন বাঁচাতে চায়, যেটা কিনা তার অনেকদিনই স্বপ্ন। কিন্তু একথা শুনে ডরথি সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তবে ডেসমন্ড তখন তাকে বলে, জানো ডরথি, আমার এই সিদ্ধান্তের পেছনে সবচাইতে বড় কারণ তুমি। তোমার মানব সেবার কাজ আমাকে মুক্ত করেছে, তাই আমি চাই তোমার মতো হতে। আমি প্রতিজ্ঞা করেছি আমার হাতে যুদ্ধে কোনো মানুষের জীবন যাবে না। আমি কাউকে মারব না, বরং আমি বাঁচাবো। আমি যুদ্ধে মানুষকে তোমার মতো সেবা করব। তুমি কি চাও না যে আমি তোমার মতো একজন ভালো মানুষ হই? ডেসমন্ডের কথা শুনে ডরথি অনেক ইমোশনাল হয়ে যায়। আর সে ডেসমন্ডকে বলে যে সে সবসময় চায় ডেসমন্ড তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক, কিন্তু তার মনে ডেসমন্ডকে হারানোর ভয় হচ্ছে। এমন সময় ডেসমন্ড তাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে ডরথি? তাহলে আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। অন্তত তোমার কথা মনে করে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। ডরথির সঙ্গে সঙ্গে ডেসমন্ডের কথায় রাজি হয়ে যায়। এরপর ডেসমন্ড তার বাবা থমাসকে খুঁজতে খুঁজতে চলে যায় সেই কবরস্থানে, যেখানে থমাস প্রায় সময়ই আসে। এরপর ডেসমন্ড তার বাবাকে বলে, বাবা, আমি আর্মিতে জয়েন হতে চাই এবং আমি মানুষের সেবা করতে চাই, মানুষের জীবন বাঁচাতে চাই। কিন্তু তার বাবা থমাস এতে অনেক রেগে যায়। আর সে তাকে বলে, তুমি খুব ভালো করেই জানো যে এই বিষয় সম্পর্কে আমি শুনতে পারি না, তারপরও তোমরা দুই ভাই এসব ব্যাপারে বলে বারবার আমাকে কষ্ট দাও। এরপর থমাস তাকে সেখানে থাকা 3টি কবর দেখিয়ে দেয় এবং বলে, এই দেখো, এই যে 3টি কবর দেখতে পাচ্ছ, এই 3টি কবর হচ্ছে আমার সবচাইতে কাছের বন্ধুদের, যাদেরকে আমি যুদ্ধে হারিয়েছি। ওরাও তোমার মতো মানুষের জীবন বাঁচাতে যুদ্ধে গিয়েছিল, কিন্তু এখন তাকিয়ে দেখো যে ওদের পরিণতি কি হয়েছে। ছোটবেলা থেকে ওদের সাথে আমার সারাটি জীবন কেটেছে, ওদের সাথে বড় হয়েছি, স্কুলে পড়েছি এবং একসাথে আর্মিতে জয়েন হয়েছি, কিন্তু এখন ওরা মাটির নিচে শুয়ে আছে। আর আমি আমার ছেলেদেরকে কখনোই এমন অবস্থাতে দেখতে চাই না। কিন্তু ডেসমন্ড তখন তার বাবাকে বলে যে ছোটবেলা থেকেই তার স্বপ্ন হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষের জীবন বাঁচানো, কিন্তু এটা সে চুপ করে বসে থাকলে কোনোদিনও করতে পারবে না। ডেসমন্ডের বাবা তখন তাকে বলে, তুমি আসলে কি ভেবেছো ডেসমন্ড? যুদ্ধ কি কখনো তোমার বিচারে চলবে? তুমি তোমার এমন ধারণা নিয়ে কখনোই যুদ্ধে জিততে পারবে না। যুদ্ধের মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই তোমাকে মানুষকে মারতে হবে। সেটা কি তুমি কখনো পারবে? ডেসমন্ড আসলে অনেক ধার্মিক একটি ছেলে ছিল, তাই সে কাউকে হত্যা করাটা অনেক বড় একটি পাপ মনে করে। তাই সে যুদ্ধে শুধুমাত্র এই কারণেই যেতে চায়, যাতে করে যেই সমস্ত মানুষেরা আঘাত পাবে, অর্থাৎ যাদের ট্রিটমেন্টের প্রয়োজন হবে, সে তাদেরকে সাহায্য করবে। সে আসলে একজন মেডিক হিসেবে দায়িত্ব পালন করবে। আর মেডিক হলো তারা যারা সোলজারের পাশাপাশি একজন ডক্টরের দায়িত্বও পালন করে থাকে। তো ডেসমন্ড তখন তার বাবাকে বলে, আমি সকলের এই ধারণা বদলে দিতে চাই বাবা, যে যুদ্ধে যাওয়া মানেই মানুষের জীবন নিয়ে নেয়া। আমি এমন একজন সোলজার হতে চাই যার কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, হত্যা করা নয়। তুমি আমার উপর একটু ভরসা করো, আমি নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার ভেতরের আমি কি জাগিয়ে তুলতে পারবো। আর যদি আমি এই কাজগুলো না করতে পারি, তাহলে সারা জীবন আমি নিজের কাছে দোষী থেকে যাব বাবা। তাই দয়া করে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দাও। এসব কথা শুনে ডেসমন্ডের বাবার তাকে কিছুই বলে না। এবার পরের দিনই ডেসমন্ড আর্মিদের গাড়িতে চলে যায়, যেখান থেকে সোলজারদেরকে যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হবে। গাড়িটি আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, কিন্তু তার আগে সেখানে দৌড়ে ডরথি চলে আসে। আর ডরথি তাকে একটি বই দিয়ে বলে যে সেখানে গিয়ে যখনই তার কথা তার মনে পড়বে, তখন যেন সেই বইটি পড়ে। এতে করে তার মনও ভালো থাকবে, আর মনে হবে যে ডরথি তার পাশেই আছে। ডেসমন্ড এতে অনেক খুশি হয়। এবার কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেয়। ডেসমন্ড তখন বইটি খুলে দেখতে পায় যে সেখানে ডরথির একটি ছবি আছে। তো এবার প্রায় কয়েক ঘন্টা জার্নির পর গাড়িটি তাদের ক্যাম্পে এসে পৌঁছয়। আর ক্যাম্পে আসার পরে ডেসমন্ডের সঙ্গে তার ইউনিটের অনেক ছেলেদের পরিচয় হয়, যারা কিনা তার মতোই সোলজার হতে এসেছে। তবে তারা সবাই এখানে ডেসমন্ডকে নিয়ে বন্ধুর মতো মজা করছিল। তারা ঠাট্টা করে ডেসমন্ডকে বলছিল যে এত পাতলা শরীর নিয়ে সে যুদ্ধে নামতে যাচ্ছে, কিন্তু ডেসমন্ড হেসে বলে যে মনের শক্তিতে সবচাইতে বড় শক্তি। তো এবার সকলের সঙ্গে পরিচয় হওয়ার পর তাদের সবাইকে একটি লাইনে দাঁড়ানোর জন্য অর্ডার দেওয়া হয়। সেখানে সার্জেন্ট হাউল নামক একজন ব্যক্তি ছিল, আর সে ছিল অনেক রাগী এবং কঠোর হৃদয়ের একজন মানুষ। সে সমস্ত সোলজারদের সঙ্গে কঠোর ভাষায় কথা বলতো। আর এই ক্যাম্পে এখন যে নতুন সোলজাররা রয়েছে, তাদের সবাইকে বেশ কয়েকদিন ট্রেনিং এর দায়িত্ব ছিল তার। এবার সবার ট্রেনিং এর প্রথম দিন শুরু হয়। হাউল তখন প্রথমে তাদের সবাইকে রশির সঠিক বাঁধন শেখায়,
যেটা কিনা যুদ্ধের ময়দানে তাদের কাজে আসতে পারে। এবার হাউল তখন সকলের রশির বাঁধন চেক করছিল, কিন্তু যখন সে ডেসমন্ডের বাঁধন দেখতে পায় তখন সে সকলের সামনে ডেসমন্ডকে অনেক ছোট করে কথা বলে। সে বলে, আমি কি তোমাকে এটা শিখিয়েছি? তুমি এটা কি বেঁধেছ? কিন্তু ডেসমন্ড তখন তাকে বলে, আসলে স্যার, এই বাঁধনটি আমি নিজেই শিখেছি। আমার কাছে মনে হয় যে এই বাঁধনটি আমাদের অনেক কাজে আসবে। কিন্তু হাউল তার কথার কোনো গুরুত্ব না দিয়ে বলে, সে তাদেরকে যেটা শিখিয়েছে সেটাই তাদেরকে করতে হবে। এবার পরপর তাদের আরও বেশ কয়েকটি ট্রেনিং হয়, যেগুলোর মধ্যে জাম্পিং, ক্লিম্বিং এর মতো বিশেষ কিছু ট্রেনিং ছিল। আর প্রথম ট্রেনিংয়ে ডেসমন্ড খুব একটা ভালো না করলেও পরের প্রত্যেকটি ট্রেনিং সে খুবই দুর্দান্তভাবে করছিল এবং সবচাইতে ভালো পারফর্ম করছিল। তবে এটা দেখে সেখানে স্মিটিক নামক একজন সোলজার জেলাস ফিল করছিল যে ডেসমন্ড তার চাইতেও এগিয়ে গিয়েছে। এবার পরের দিন হাউল সোলজারদেরকে বন্দুকের ট্রেনিং দিচ্ছিল। সেখানে প্রত্যেকটি সোলজারের জন্য একটি করে বন্দুক ছিল। হাউল তখন সবাইকে বলে যে বন্দুক হচ্ছে একজন সোলজারের জন্য সবচাইতে কাছের এবং ভালোবাসার জিনিস। এরপর সে সবাইকে একটি করে বন্দুক নিয়ে যেতে বলে। সবাই সেখানে একটি করে বন্দুক নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু ডেসমন্ড সেখানে কোনো বন্দুকের গায়ে স্পর্শ পর্যন্ত করে না। হাউলিতে তার উপর অনেকটাই রেগে যায়, আর সে তার কাছে জানতে চায় যে তার সমস্যা কি, সে তার অর্ডার কেন পালন করছে না। ডেসমন্ড তখন মুচকি হেসে তাকে বলে, আসলে স্যার, আমি যুদ্ধে জীবন বাঁচানোর জন্য যাচ্ছি, কাউকে মারতে যাচ্ছি না। তাই বন্দুকের আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধুমাত্র যুদ্ধে অসুস্থ সোলজারদের সেবা করতে চাই। তাই আমি মানুষ হত্যার কোনো যন্ত্র স্পর্শ করতে চাই না। আর এখানে অ্যাডমিশন নেওয়ার আগে আমি ফর্ম ফিল আপে এই কথাগুলো লিখে দিয়েছিলাম। ডেসমন্ডের কথা শুনে হাউল তখন তাকে তাদের ক্যাম্পের ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন তখন ডেসমন্ডকে বলে, তোমার মতো সোলজার আমি প্রথম দেখছি। কেউ যুদ্ধে গেলে নিজের সুরক্ষার জন্য অন্তত বন্দুক সাথে রাখে, কিন্তু আমি তোমার এমন চিন্তাধারার প্রতি সম্মান জানাচ্ছি। তবে তুমি কি ভাবতে পারছো তোমার এই সিদ্ধান্তের জন্য তোমার সঙ্গীরা বিপদে পড়তে পারে? ডেসমন্ড তখন তাকে বলে, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাইকে রক্ষা করার চেষ্টা করব। আমি কখনোই আমার জন্য কারো ক্ষতি হতে দেব না। আমার সোলজারদের পোশাক পরতে, টুপি পরতে, আমার দেশের পতাকাকে সেলেক্ট করতেও আমার কোনো সমস্যা নেই। দেশের জন্য যা করতে হয় আমি সবকিছু করব। তবে আমি শুধুমাত্র বন্দুক স্পর্শ করতে চাই না। দয়া করে আপনারা আমাকে এই সুযোগটি দিন। ডেসমন্ডের এমন সাহসী মানসিকতায় ক্যাপ্টেন অনেক ইমপ্রেস হয়, আর সে তাকে বন্দুক ছাড়াই ট্রেনিং এর অনুমতি দিয়ে দেয়। এবার সেদিনের পর থেকে যেদিন যেদিন বন্দুকের ট্রেনিং থাকতো সেদিন ডেসমন্ড পাশে দাঁড়িয়ে থেকে বাকিদের ট্রেনিং দেখত। তবে ডেসমন্ডের এই ধরনের মানসিকতা হাউলের কাছে মোটেও ভালো লাগে না। তাই যখনই বাকিরা বন্দুকের ট্রেনিং করত তখন সকলের সামনে হাউল ডেসমন্ডকে অনেক অপমান করত, আর বলতো যে সে যুদ্ধের জন্য একজন অযোগ্য মানুষ। সে শুধু শুধুই টিমের বোঝা হওয়ার জন্য এসেছে। বন্দুক ছাড়া সে যুদ্ধে কি এমন করতে পারবে? তবে ডেসমন্ড কখনোই তার কথার কোনো প্রতিবাদ করত না। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে তার সমস্ত কথা শুনত। এবার সেদিন রাতের বেলা ডেসমন্ডের কাছ থেকে তার সেই বইটি নিয়ে নেওয়া হয়, যেটা তাকে ডরথি দিয়েছিল। এমনকি ডেসমন্ডের সঙ্গে এখন তার কয়েকজন সঙ্গীরা অনেক বাজে আচরণ করত। সবাই বলতো যে ডেসমন্ড আসলে একজন ভীতু মানুষ, তাই সে অস্ত্র না ধরার জন্য ভালো মানুষ সেজে আছে। এদিকে সার্জেন্ট হাউল চাইছিল যে ডেসমন্ড যেন এখান থেকে চলে যায়। তাই পুরো ক্যাম্পের মধ্যে যত কষ্টের এবং নোংরা কাজ ছিল সেগুলো সে শুধুমাত্র ডেসমন্ডকে দিয়েই করাতে থাকে, যাতে করে ডেসমন্ড নিজেই বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু ডেসমন্ড সেই সমস্ত কাজগুলো খুবই মনোযোগ এবং নিষ্ঠার সাথে করছিল। তার কোনো কাজ করতেই কোনো আপত্তি ছিল না। এরপর একদিন রাতের বেলায় দেখা যায় ডেসমন্ডের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বেশ কয়েকজন সোলজার মারধর করে। ডেসমন্ড এতে গুরুতরভাবে আহত হয়ে যায়। তবে ডেসমন্ডের শক্তি থাকা সত্ত্বেও সে তাদের গায়ে হাত দেয় না। কিন্তু সবাই ভেবেছিল যে এবার হয়তো ডেসমন্ড চলে যাবে। আর এই খবরটি যখন সার্জেন্ট হাউল জানতে পারে তখন তারও ডেসমন্ডের উপর কিছুটা মায়া হয়। সে তখন ডেসমন্ডকে তার কাছে ডেকে বলে, অনেক হয়েছে, তুমি এভাবে আর কত অত্যাচার সহ্য করবে? কাউকে আঘাত করার ক্ষমতা না থাকলে যুদ্ধ তোমার জন্য নয় ডেসমন্ড, তাই তুমি ফিরে যাও। ট্রেনিং থেকে ফিরে যাওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়। কিন্তু ডেসমন্ড সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাউল তখন তার কাছে জানতে চায় যে তাকে এমনভাবে কারা আঘাত করেছে, কিন্তু ডেসমন্ড এটারও উত্তর দেয় না। এবার কয়েকদিন ট্রেনিং এর পর সোলজারদেরকে বাড়িতে ফেরার জন্য ছুটি দেওয়া হয়। আর এই ছুটির সময়টিতেই ডেসমন্ড এবং ডরথির বিয়ের তারিখও ঠিক করা হয়েছিল। তো সকল সোলজারের মতোই ডেসমন্ড যখন ছুটি কাটাতে যাবে ঠিক তখনই ক্যাম্পের সবচাইতে বড় অফিসার তাকে বলে যে সমস্ত সোলজাররা রাইফেল ট্রেনিং কমপ্লিট করেছে, শুধুমাত্র সে করেনি। তাই সে তাকে একটি শর্তে ছুটি দেবে, ডেসমন্ড যদি তাকে সঠিকভাবে বন্দুক ধরে দেখাতে পারে। কিন্তু ডেসমন্ড পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে বন্দুক স্পর্শ করবে না। সেই অফিসার তখন তাকে বলে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, যদি তুমি আমার এই অর্ডার অমান্য করো তাহলে তোমার নামে আমি সরকারি মামলা দিয়ে দেব। অন্যদিকে ডরথি এবং ডেসমন্ডের পরিবারের সবাই তার জন্য অপেক্ষা করছিল। আর এদিকে ডেসমন্ড অফিসারের কথা অমান্য করায় অফিসার সত্যি সত্যি তার নামে সরকারি মামলা দিয়ে দেয়, আর তাকে একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ডরথি এটা জানতে পেরে ডেসমন্ডের সঙ্গে দেখা করতে আসে। আর সে ডেসমন্ডকে বলে, তুমি কেন এমন জেদ করছো ডেসমন্ড? শুধুমাত্র একটা বন্দুক হাতে নেওয়ারই তো বিষয়, তুমি অন্তত আমাদের বিয়ের জন্য এটুকু কাজ করতে পারছো না? কিন্তু ডেসমন্ড তখন তাকে বলে, আমি মনে মনে নিজেকে প্রতিজ্ঞা করেছি যে আমি কখনো মানুষ হত্যা করার যন্ত্রে হাত দেব না। আর আমি যদি আমার নিজেকে দেওয়া কথা রাখতে না পারি তাহলে তো আমি তোমাকে দেওয়া কথাও রাখতে পারবো না। তোমার প্রতি আমার ভালোবাসাও তো মিথ্যে হয়ে যাবে। একথা শুনে ডরথি বুঝতে পারে যে ডেসমন্ড আসলে কতটা সৎ একজন মানুষ। তাই সে ডেসমন্ডকে বলে যে আজকে প্রথমবারের মতো ডেসমন্ডকে নিয়ে তার অনেক গর্ব হচ্ছে। সে যেন এখন সেটাই করে যেটা তার মন বলছে। ডেসমন্ড তার কথা শুনে অনেক খুশি হয়। এরপর ডরথি ডেসমন্ডের পরিবারকে ফোন করে সবকিছু জানায় এবং ডেসমন্ডের মনের সমস্ত কথাগুলো সে তাদেরকে খুলে বলে। ডেসমন্ডের বাবা এতে বুঝতে পারে যে তার ছেলে আসলে অনেক মহৎ একজন মানুষ।
তাই পরের দিন সে আর্মি অফিসারদের অনেক বড় একজন অফিসারের কাছে আসে, যাতে করে তার মাধ্যমে সে তার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর এটা ছিল সেই আর্মি অফিসার যার নেতৃত্বে থমাস এবং তার বন্ধুরা প্রথম বিশ্বযুদ্ধ করেছিল। তো থমাস তার কাছে সবকিছু খুলে বলে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল। এবার পরের দিন সকালে কোর্টরুমের মধ্যে ডেসমন্ডের বিচার করা হচ্ছিল। তো জজ এখানে ডেসমন্ডকে বলে যে সে ক্ষমা চাইতে চায় কিনা, কিন্তু ডেসমন্ড তাকে বলে যে সে অফিসারের অর্ডার বুঝে শুনে অমান্য করেছে, আর এই ব্যাপারে তার কোনো অনুশোচনাও নেই। সে যা করেছে ঠিক করেছে, আর তারই কাজের জন্য সে যে কোনো শাস্তি পেতেই প্রস্তুত আছে। জজ তখন তার মামলার রায় দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই কোর্টরুমের মধ্যে ডেসমন্ডের বাবা চলে আসে। ডেসমন্ডের বাবা তার সঙ্গে করে একটি চিঠি নিয়ে এসেছিল, যেটা তাকে আর্মি দেশে বড় অফিসার দিয়েছে। তো জজ তখন সেই চিঠিটি পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, দেশের কোনো নাগরিকের ধর্মীয় বিশ্বাস রাষ্ট্রীয় আইন দিয়ে সীমাবদ্ধ নয়। পাপ এবং পুণ্যের বিচার শুধুমাত্র মানুষের নৈতিকতা এবং মনের ভেতরের বিষয়। আর কেউ যদি নিজের ধর্মীয় বিশ্বাস থেকে কোনো কাজ করতে না চায়, তাহলে রাষ্ট্র তাকে কখনোই এই ব্যাপারে শাস্তি দিতে পারে না। দেশের মানুষ যেই ধর্মেরই হোক না কেন, তাকে দেশের প্রত্যেকটি জায়গাতে সমান অধিকার দিতে হবে। আর ধর্মীয় বিশ্বাসের জন্য যদি কাউকে শাস্তি দেওয়া হয়, তাহলে এটা গুরুতর দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এখন অফিসারের কাছ থেকে এই চিঠি পাওয়ার পর জজ সেখানে ডেসমন্ডের বিরুদ্ধে কোনো রায় দিতে পারে না। ডেসমন্ডের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়, সেই সাথে তাকে একজন মেডিক হিসেবে যুদ্ধে যাওয়ার অনুমতিও দিয়ে দেওয়া হয়। ডেসমন্ডের যেন এতে খুশির কোনো সীমা থাকে না, কারণ তার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, তাও আবার তার বাবার জন্য, যে কিনা একসময় তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এবার ডেসমন্ডের টিমের সবাইকে খুব ভালোভাবে ট্রেন আপ করার পর তাদেরকে ওকিনামা নামক একটি জায়গাতে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে দেখা যায় যে ডেসমন্ড তার টিমের মধ্যে একজন মেডিক সোলজারের পোশাক পরেছিল, আর তাদেরকে হ্যাক্সোরিজ নামক একটি মিশন দেওয়া হয়েছিল, যেখানে তাদেরকে হ্যাক্সোরিজ নামক একটি জায়গা দখল করতে হবে। আর এই জায়গাটি জাপানের কাছের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত ছিল। তবে এই জায়গাটিকে দখল করা ছিল মৃত্যুকে হাতে নিয়ে খেলার মতো। তো সোলজারের সেই জায়গাটির কাছে এসে দেখতে পায় যে একটি গাড়ির মধ্যে অনেকগুলো মৃত লাশের স্তূপ নিয়ে যাওয়া হচ্ছিল। আর এরা সবাই মৃত্যুবরণ করার ফলে তাদের পরিবর্তে ডেসমন্ডের টিমকে এখন মিশনের জন্য পাঠানো হয়েছে, যেটা দেখে অনেক সোলজারের মনে ভয় কাজ করছিল। তবে ডেসমন্ড একদমই ভয় পাচ্ছিল না, বরং এসব দেখে সে নিজেকে আরো স্ট্রং বানাচ্ছিল এবং মনে মনে চিন্তা করছিল যে যেভাবেই হোক সে সোলজারদেরকে বাঁচানোর চেষ্টা করবে। এবার পরের দিন সকালে তারা সবাই মিলে তাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে পুরো জায়গাটা বিশাল বড় একটি পাহাড়ের উপরে ছিল, আর এই সম্পূর্ণ জায়গাটি মূলত ছিল জাপানের দখলে। তবে আমেরিকা এর আগেও 6 বার এই জায়গাটিকে দখল করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই তারা খুবই বাজেভাবে হার মেনেছে। তবে এবার তাদের পরিকল্পনা ছিল অনেক দৃঢ়, এবার তারা কোনোভাবেই হার মানবে না। আসলে এই পুরো জায়গাটি যেহেতু উঁচু একটি পাহাড়ের উপরে অবস্থিত ছিল, তাই সেখান থেকে লড়াই করাটা অনেক সহজ। এজন্য মূলত এই জায়গাটি যাদের দখলে থাকবে তাদের জন্য এই যুদ্ধে জেতাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই এখন তাদের প্রথম টার্গেট হচ্ছে এই জায়গাটিকে দখল করা। তো তাদের টিমের যে ক্যাপ্টেন ছিল তার নাম ছিল গ্লোভার। গ্লোভার তাদের সবাইকে নির্দেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরো জায়গাটিকে আর্টিলারি স্ট্রাইক করার জন্য। এরপর সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমেরিকার একটি সমুদ্রের মাঝখানে অনেকগুলো যুদ্ধ জাহাজ ছিল, যেখানে প্রচুর পরিমাণে বড় বড় অস্ত্র প্রতিস্থাপন করা হয়েছে, যাতে করে যে কোনো সময় তারা সেখান থেকে আক্রমণ শুরু করতে পারে। আর এই অস্ত্রগুলো এত বেশি দ্রুত গতির ছিল যে এত দূর থেকে অনেক সুন্দরভাবে আক্রমণ করা যায়। তো তাদের ক্যাপ্টেন যখনই তাদেরকে আর্টিলারি স্ট্রাইকের জন্য নির্দেশ দেয়, তখনই সেই সমস্ত অস্ত্রগুলো অ্যাক্টিভ করে দেওয়া হয়, আর যুদ্ধজাহাজ থেকে সোজা হামলা করা হয় সেই পাহাড়ের উপরই, যেখানে অনেক জাপানি সোলজাররা অবস্থানরত ছিল। তবে সেখানে হামলা করার সঙ্গে সঙ্গেই সমস্ত সোলজাররা সেখানকার মাটির নিচের বাংকারের মধ্যে লুকিয়ে পড়ে। আর এই সুযোগটিকেই কাজে লাগায় আমেরিকান সোলজাররা। তারা সবাই মিলে একসঙ্গে একটি রশি দিয়ে বানানো সিঁড়ির মাধ্যমে সেই পাহাড়ের উপরে উঠতে শুরু করে, আর খুবই অল্প সময়ের মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই তারা দেখতে পায় যে চারিপাশে অনেক সোলজারের লাশ পড়ে আছে, যারা তাদের আগে যুদ্ধ করতে এসেছিল। আর লাশগুলো একদম পচে গলে বিভৎস অবস্থায় সেখানে পড়েছিল, এমনকি ইঁদুর এসে সেই লাশগুলোকে খাচ্ছিল। ডেসমন্ড এবং বাকি সোলজাররা যুদ্ধের এমন ভয়ানক রূপ দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই জাপানি সোলজাররা তাদেরকে গুলি করতে শুরু করে। ফলে প্রথম আক্রমণেই তাদের অনেকগুলো সোলজার মারা যায়, আর মুহূর্তের মধ্যেই সেখানে দুটো দেশের সোলজারদের যুদ্ধ শুরু হয়ে যায়। সবাই নিজেদের প্রতিপক্ষ দলের সোলজারদেরকে গুলি করছিল। চারিদিকের অবস্থা অনেক ভয়ানক হয়ে উঠেছিল, আর এর মাঝে কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেক আমেরিকান সোলজারই গুলি খেয়ে মারা যায়। তবে তাদের মধ্যে স্মিটিক নামক যে সোলজার ছিল সে অনেক সাহস নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে ডেসমন্ডের লক্ষ্য ছিল শুধুমাত্র আহত হয়ে যাওয়া সোলজারদের উপর। যখনই কোনো সোলজার গুলি খেয়ে লুটিয়ে পড়ছিল, ডেসমন্ড তখনই তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসছিল এবং তাদেরকে অন্যান্য সোলজারদের কাছে হস্তান্তর করছিল। আর সেই সোলজাররা আবার আহত সোলজারদেরকে নিয়ে নিচে চলে আসছিল, কারণ নিচে তারা আগে একটি হসপিটাল বেস তৈরি করেছে। অন্যদিকে স্মিটিকের উপর একজন জাপানি সোলজার হামলা করেছিল, কিন্তু এটা দেখতে পেয়ে ডেসমন্ড তখন সেই জাপানি সোলজারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর স্মিটিক তাকে গুলি করে দেয়। এখানে স্মিটিক অনেক লজ্জাবোধ করছিল, কারণ সে একদিন তার সঙ্গীদেরকে নিয়ে ডেসমন্ডকে অনেক মেরেছিল। এবার যুদ্ধ চলাকালীন সময় সার্জন হল তাদের সবাইকে বলে যে সামনের একটি বাংকার থেকে সবচাইতে বেশি গুলি ছোড়া হচ্ছে। তাই একজন সোলজার তখন একটি বোম নিয়ে সেই বাংকারের দিকে এগোতে থাকে, আর তার পেছন থেকে তাকে কয়েকজন সোলজাররা কভার দিতে থাকে। কিন্তু তারপরও সেই সোলজার যখন বোম নিয়ে অনেকটাই দূরে চলে যায়, তখন সে নিজে জাপানি সোলজারদের একটি বোমের কবলে পড়ে আহত হয়ে যায়। এবার স্মিটিক তখন বোম নিয়ে যাওয়ার সাহস করে। সে কোনো ভয় না পেয়ে বাংকারের কাছে গিয়ে বোমটি সেখানে ছুঁড়ে মারে, ফলে সঙ্গে সঙ্গে সেই বাংকারে থাকা সবাই মারা যায়।
আর এই সুযোগে সার্জেন্ট হাউল তখন বাকি সোলজারদেরকে নিয়ে অন্যান্য জাপানি সোলজারদের উপর গুলি বর্ষণ করতে থাকে। জাপানি সোলজার অনেকটা কমে যাওয়ায় তারা এখন পিছিয়ে পড়ছিল। আর পরিস্থিতি খারাপ দেখতে পেয়ে জাপানি সোলজাররা পিছিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে লুকিয়ে পড়ে। অন্যদিকে ডেসমন্ড দৌড়ে চলে আসে সেই সোলজারের কাছে যে কিনা বোম ফেলতে গিয়ে আহত হয়েছিল। সে সেই সোলজারকে ভরসা দেয় যে সে তাকে বাঁচাবে। এদিকে ততক্ষণই যুদ্ধ একদম থেমে গিয়েছিল। সেখানে আর একজনও জাপানি সোলজার ছিল না। তাই তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে জাপানি সোলজাররা হার মেনে নিয়েছে। তাই ক্যাপ্টেন গ্লোভার তাদেরকে বলে যে আজকে রাতে তারা সবাই এই জায়গাতেই থাকবে এবং এখানে বিশ্রাম নিয়ে কাল সকালবেলায় তারা সামনের দিকে এগোতে শুরু করবে। সবাই তখন ক্যাপ্টেনের কথা মতো সেখানেই থাকার প্রস্তুতি নেয়। অন্যদিকে সেদিন রাতের বেলায় ডেসমন্ডের কাছে স্মিটিক আসে। স্মিটিক আজকে তার কাছে মন থেকে ক্ষমা চায় এবং সে তাকে জানে যে সে তার উপর জেলাস ছিল, কারণ ডেসমন্ড প্রত্যেকটি ট্রেনিংয়ে তার থেকে এগিয়ে যাচ্ছিল আর সেই জেলাসি থেকে সে তার গায়ে আঘাত করেছিল। তবে সে এখন বুঝতে পারছে যে সে কত বড় ভুল করে ফেলেছে, কারণ ডেসমন্ডের মতো এমন মহৎ মানুষ হয় না। সে আজকে তার জীবন বাজি রেখে সেই ব্যক্তিকে বাঁচাতে এসেছে যে কিনা এতদিন তাকে কষ্ট দিয়ে এসেছিল। তবে স্মিটিকের ক্ষমা চাওয়ায় ডেসমন্ড অনেক খুশি হয় এবং তাকে বলে যে তার এটা ভেবেই অনেক খুশি লাগছে যে সে তার ভুল বুঝতে পেরেছে। এরপর স্মিটিক ডেসমন্ডকে বলে, আমি আসলে তোমাকে অনেক ভীতু ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি শুধুমাত্র সাহসী হওয়ার অভিনয় করো আর তাই তুমি বন্দুক হাতে তুলে নিতে চাও না। কিন্তু আজকে যুদ্ধের মধ্যে আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে সবচাইতে সাহসী সোলজার তুমি ডেসমন্ড। আমি তোমাকে আজ মন থেকে সম্মান জানাচ্ছি। এরপর তারা দুজন মিলে সেখানে অনেক গল্প করে। এবার পরের দিন ভোরবেলায় দেখা যায় যে সেখানকার জাপানি সোলজাররা আসলে পালিয়ে যায়নি, বরং তারা তাদের আরো বড় সংখ্যার সোলজারদেরকে নিয়ে এখানে চলে এসেছে। আর আমেরিকান সোলজারদের কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাদের উপর চারিদিক থেকে আক্রমণ করতে শুরু করে। আমেরিকান সোলজাররা তো জাপানি সোলজারদের সংখ্যা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তাদের সোলজারদের সংখ্যার তুলনায় জাপানিরা প্রায় 10 গুণ ছিল। আর জাপানি সোলজাররা অনবরত তাদের সবার উপর গুলি করছিল। তাদের এই ভয়াবহ গুলিবর্ষণের ফলে সেখানে আমেরিকান সোলজাররা আর এক মুহূর্তের জন্য টিকতে পারছিল না। তাই তারা দ্রুত সেই পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসতে শুরু করে, অর্থাৎ যেই জায়গা তারা দখল করেছিল সেটা আবারও তাদেরকে ছাড়তে হয়। আর এসব কিছুর মধ্যেই অনেক আমেরিকান সোলজার সেখানে আহত অবস্থায় পড়েছিল। তাদের পালিয়ে আসার মতো কোনো রাস্তা ছিল না। আর এখানে গোলাগুলি এত দ্রুত গতিতে চলছিল যে আহত সোলজারদেরকে কোনোভাবে উদ্ধার করাও সম্ভব ছিল না। এদিকে ক্যাপ্টেন গ্লোভার তার সঙ্গীদেরকে নিয়ে সেই জায়গা থেকে সরে আসার পর সে তার পুরো সোলজার টিমকে নির্দেশ দেয় যে যত দ্রুত সম্ভব এই জায়গাটিতে আবারও আর্টিলারি স্ট্রাইক করে দিতে। আর সঙ্গে সঙ্গেই দেখা যায় যে আমেরিকার পক্ষ থেকে আবারও আর্টিলারি স্ট্রাইক শুরু হয়ে যায়। সেই সমস্ত জায়গাতে জাহাজ থেকে বোম পড়তে থাকে। তবে সমস্ত সোলজাররা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ডেসমন্ড তখনও সেখানেই ছিল। ডেসমন্ড দেখতে পায় যে স্মিটিক অনেক গুরুতরভাবে আহত হয়ে গিয়েছে। তাই সবকিছু উপেক্ষা করে সে স্মিটিককে তার ঘাড়ে উঠিয়ে নেয় আর সে স্মিটিককে উপর থেকে নিজের হসপিটালে পাঠানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু স্মিটিকের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আর তাকে বাঁচাতে না পেরে ডেসমন্ড অনেক কষ্ট পেয়েছিল। তো এমন সময় ডেসমন্ড লক্ষ্য করে দেখতে পায় যে এখানে আর্টিলারি স্ট্রাইকের কারণে তার সমস্ত সঙ্গীরা সেখান থেকে পালাচ্ছে, কারণ এখন এই জায়গাটির অবস্থা খুবই ভয়াবহ ছিল। তবে এবার ডেসমন্ড যখন আশেপাশে তাকায় তখন সে সেখানে অনেক সোলজারদেরকে দেখতে পায় যারা কিনা এখনো বেঁচে আছে আর তারা আহত অবস্থায় সেখানে পড়ে আছে। আর একটু চেষ্টা করলেই হয়তো তারা বেঁচে যাবে। আর ডেসমন্ড তার চোখের সামনে স্মিটিকের এমন নির্মম মৃত্যু দেখার পর সে কোনোভাবেই তার দায়িত্ব ছেড়ে পালাবার সাহস পাচ্ছিল না। তাই ডেসমন্ড সিদ্ধান্ত নেয় যে তার যা কিছুই হয়ে যাক সে তাদেরকে না বাঁচিয়ে এখান থেকে পালাবে না। সে অন্তত একজন মানুষকে হলেও বাঁচিয়ে নিয়ে যাবে। তাই ডেসমন্ড সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে সেই বোম বিস্ফোরণের ভেতরে চলে যায়। এদিকে সবাই সেই পাহাড় থেকে নিচে নেমে আসার পর ক্যাপ্টেন গ্লোভার গণনা করে দেখতে পায় যে তারা মাত্র 35 জন সোলজার বেঁচে আছে। এরপর সবাই মিলে সেই আহত সোলজারদেরকে নিয়ে ক্যাম্পের দিকে ফিরে যায়। তবে এখনো কেউ কল্পনাই করতে পারেনি যে ডেসমন্ড এখনো উপরে জীবিত আছে আর সে তার সঙ্গীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তো এখানে দেখা যায় যে ডেসমন্ড সেখানে এমন একটি জায়গা খুঁজে বের করে যেখানে বোম বিস্ফোরণের আশঙ্কা খুবই কম রয়েছে। এরপর সে আস্তে আস্তে সেই পুরো জায়গাতে তল্লাশি করতে থাকে আর এক এক করে আহত সোলজারদেরকে সেই ফাঁকা জায়গাটিতে জড়ো করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে সে এমন একজন সোলজারকে খুঁজে পায় যার অবস্থা খুবই গুরুতর ছিল আর তাকে বাঁচাতে হলে এখনই তাকে নিচে নামিয়ে হসপিটালে পাঠাতে হবে। কিন্তু তার পক্ষে এখন তাকে ঘাড়ে তুলে নিয়ে নিচে চলে যাওয়া সম্ভব নয়। তাই সে তখন তার দড়ির সেই স্পেশাল বাঁধনটি ব্যবহার করে, যেটার জন্য একবার সার্জেন্ট হাউল তাকে সকলের সামনে ছোট করে কথা বলেছিল। কিন্তু এখন দেখা যায় যে ডেসমন্ড সেই বাঁধনটিকে কাজে লাগিয়ে আস্তে আস্তে সেই সোলজারকে উপরে বসে নিচের দিকে নামাতে শুরু করে। তবে এদিকে দেখা যায় যে সেই পুরো জায়গাটিকে পাহাড়ে দেওয়ার জন্য নিচে দুজন আমেরিকান সোলজার বসেছিল আর তারা মনিটরিং করছিল যে আর্টিলারি স্ট্রাইকের ফলে এই জায়গাটির কি অবস্থা হচ্ছে। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করে উপর থেকে কিছু একটা নামতে দেখে সেই দুজন সোলজারই অনেক ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল যে তাদের উপর হয়তো হামলা হচ্ছে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে কোনো একজন সোলজারকে নিচে নামানো হচ্ছে। তাই তারা দৌড়ে তখন সেই সোলজারকে নিচে নামিয়ে নিয়ে আসে আর দ্রুত তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে আবারও তারা লক্ষ্য করে যে ঠিক একইভাবে আরও একজন সোলজারকে নিচে নামানো হচ্ছে। তাই তারা সেই সোলজারকেও সাহায্য করতে চলে যায়। এদিকে দেখা যায় ক্যাপ্টেন গ্লোভার ইমিডিয়েটলি আর্টিলারি স্ট্রাইক বন্ধ করতে বলে, কারণ সে গণনা করে বুঝতে পেরেছে যে এখন পর্যন্ত 100-এরও বেশি আমেরিকান সোলজার উপরেই আটকে আছে। তাদের মধ্যে নিশ্চয়ই অনেক সোলজার এখনো বেঁচে আছে আর তারা সেখান থেকে এখন নামার চেষ্টা করলেও আর্টিলারি স্ট্রাইকের ফলে মারা যেতে পারে। তাই ইমিডিয়েটলি আর্টিলারি স্ট্রাইক বন্ধ করে দেওয়া হয়। এদিকে ডেসমন্ড যখন একাই তার উদ্ধার কাজ চালাচ্ছিল
তখন সে দেখতে পায় যে আর্টিলারি স্ট্রাইক বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্ত জাপানি সোলজাররা আবারও তাদের বাংকার থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এরপর তারা এক এক করে সেখানে আমেরিকান আহত সোলজারদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলছে। তবে আড়াল থেকে এসব দেখার পরও ডেসমন্ড একদমই ভয় পায় না এবং সেখান থেকে পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেয় না, বরং সে আড়ালের একটি জায়গাতে চুপচাপ লুকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত জাপানি সোলজাররা যখন সেখান থেকে চলে যায় তখন ডেসমন্ড আবারও তার উদ্ধার কাজ শুরু করে দেয় আর সে আরও বেশ কয়েকজন সোলজারকে নিচে নামিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে দেখা যায় যে সমস্ত জাপানি সোলজাররা তাকে দেখে ফেলে আর তার দিকে অনবরত গুলি করতে থাকে। ডেসমন্ড কোনো মতে দৌড়ে সাইডের একটি জায়গাতে চলে আসে আর সেখানে জাপানিজদের একটি বাংকার দেখতে পেয়ে সে সেই বাংকারের মধ্যে লুকিয়ে পড়ে। তবে এমন সময় সে সেখানে একজন জাপানি সোলজারকে দেখতে পায় যে কিনা আহত অবস্থায় সেখানে কাতরাচ্ছিল। কিন্তু সে একজন আমেরিকান সোলজার হওয়া সত্ত্বেও সেই জাপানি সোলজারের প্রতিও কোনো রকমের ভেদাভেদ করে না, বরং সে তারও সেখানে ট্রিটমেন্ট করে দেয়। এতে করে সেই জাপানি সোলজার অনেক ইমোশনাল হয়ে যায়। তো ডেসমন্ড সেদিন সারাদিন সেই বাংকারের মধ্যেই বসে থাকে। আর রাতের বেলা যখন সবকিছু একদম শান্ত হয়ে যায় এবং আমেরিকান সোলজাররাও সেখান থেকে চলে যায় তখন সে সেই বাংকার থেকে বেরিয়ে আসে আর সে আবারও আহত সোলজারদেরকে খুঁজতে শুরু করে। সে এক এক করে সবাইকে সেই পাহাড়ের কিনারে এনে জড়ো করে আর এক এক করে সবাইকে নিচে নামাতে থাকে। তবে প্রত্যেকটি সোলজারকে নামাতে অনেক বেশি শক্তির প্রয়োজন ছিল, কারণ রশির মধ্যে অনেক জোর দিয়ে টানতে হতো। আর ডেসমন্ড অনেক সময় যাবত একাই এই কাজটি করার ফলে সেই দড়ি দিয়ে তার হাত একদম কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপরও সে একদমই থামছিল না। এর মাঝেই যখন তার মনোবল একদম শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই সে সৃষ্টিকর্তাকে স্মরণ করছিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলছিল, আমাকে আরও একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করো। এভাবেই সে আরও একজনকে বাঁচায়। এরপর সে আবারও সৃষ্টিকর্তাকে একই কথা বলে। আর এভাবেই সে যতগুলো আহত সৈনিককে নিচে পাঠাতে পারছিল ঠিক তখনই সে আবারও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। এভাবেই আস্তে আস্তে সে তার মনোবল ঠিক রেখে সেখানকার সমস্ত আহত সোলজারদেরকে বাঁচাতে থাকে। এতগুলো সোলজারকে আহত অবস্থায় রেখে তাদের সমস্ত সঙ্গীরা পালিয়ে গিয়েছে, অথচ আজকে সেই সোলজারই একাই তাদের সবার জীবন বাঁচাচ্ছে, যাকে কিনা একসময় সবাই অবহেলা করেছিল। সবাই তাকে ভীতু মনে করে তাকে অপমান করেছিল। তাদের সেই ভীতু সৈনিকে আজ তাদের ঢাল হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এবার দেখা যায় একটানা প্রায় সারা রাত ধরে কাজ করার পরেও ডেসমন্ড একবারের জন্য বিন্দু পরিমাণ বিশ্রাম নেয়নি। তো সকাল হলে ডেসমন্ড একটু খোঁজাখুঁজি করে দেখতে পায় যে সেখানে সার্জেন্ট হাউল এবং তার আরও একজন সঙ্গী বেঁচে আছে। ডেসমন্ড তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রথমে হাউলের সঙ্গে থাকা সঙ্গীকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে সকালবেলা ক্যাপ্টেন গ্লোভার যখন ক্যাম্পে আসে তখন সে ক্যাম্পের পরিস্থিতি দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে আরও অনেক সোলজার বেঁচে ফিরেছে আর এখন খুব সুন্দরভাবে ক্যাম্পে তাদের ট্রিটমেন্ট চলছে। তবে গ্লোভার বুঝতে পারছিল না যে এত উপর থেকে তারা কিভাবে নেমে এসেছে। তাই সে তখন সোলজারদের সঙ্গে কথা বলে আর সোলজারদের কাছ থেকে সে জানতে পারে যে তাদেরকে ফেলে সবাই চলে আসলেও ডেসমন্ড সেখানেই ছিল আর সে সারা রাত ধরে খুঁজে খুঁজে সমস্ত আহত সোলজারদেরকে নিচে নামিয়েছে। গ্লোভার তখন জানতে পারে যে ডেসমন্ড একাই ৭৫ জন মানুষের জীবন বাঁচিয়েছে। এটা জানতে পেরে গর্বে যেন গ্লোভারের বুকটা একদম ভরে উঠছিল যে তাদের টিমে এত সাহসী একজন সোলজার আছে, অথচ চোখের সামনে রেখেও তারা তাকে কতটা অবহেলা করেছে। অন্যদিকে ডেসমন্ড যখন এবার সার্জেন্ট হাউলকে নিচে নামাতে যাচ্ছিল ঠিক তখনই জাপানি সোলজাররা তাদেরকে দেখে ফেলে আর তারা দূর থেকে তাদের দিকে গুলি করতে শুরু করে। তবে ডেসমন্ড হাউলকে নিয়ে কোনো মতে সেই পাহাড়ের কিনারে চলে আসে আর সে রশি দিয়ে দ্রুত সেই জায়গা থেকে নিচে নেমে যায়। আর জাপানি সোলজাররা সেখানে আসতেই তারা তাদের উপর পাল্টা আক্রমণ শুরু করে আর তারা তাদের হাত থেকে ডেসমন্ড এবং হাউলকে বাঁচিয়ে নেয়। ডেসমন্ড সুরক্ষিতভাবে হাউলকে নিয়ে নিচে ফিরতে পারে আর ডেসমন্ডের এত সাহসিকতার সাথে জীবিত ফিরতে দেখে সেখানে থাকা প্রত্যেকটি সোলজারই তাকে অনেক সম্মান জানাচ্ছিল। ডেসমন্ডের জন্য তাদের সবার প্রাউড ফিল হচ্ছিল, কারণ একটা মানুষ কতটা নিঃস্বার্থ হলে এত ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে। এবার ডেসমন্ড তাড়াতাড়ি তাদের ক্যাম্পে চলে আসে যাদেরকে সে বাঁচিয়েছে তাদের অবস্থা দেখার জন্য। আর এখানে পৌঁছে সে দেখতে পায় যে তাদের প্রত্যেককে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর তারা সবাই এখন ভালো আছে। তাদেরকে এভাবে জীবিত দেখে ডেসমন্ডের বুকটা যেন আনন্দে ভরে যায়। এবার পরের দিন সকালে ডেসমন্ড তাদের ক্যাম্পের একটি জায়গাতে বসে বাইবেল পড়ছিল। তবে ঠিক এমন সময় তার কাছে ক্যাপ্টেন গ্লোভার চলে আসে। ক্যাপ্টেন গ্লোভার তখন তাকে বলে, আমি তোমার কাছে একটি অনুরোধ করতে এসেছি। আমি জানি তুমি অনেক ক্লান্ত, তবে আমরা আবারও সেই পাহাড়ে নতুন টিম নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু তোমাকেও এখন আমাদের সঙ্গে যেতে হবে, কারণ তুমি সঙ্গে না গেলে কোনো সোলজারই সেখানে যেতে চাইছে না। তুমি গেলে তারা নাকি তাদের মাঝে ভরসা পাবে। একথা শুনে ডেসমন্ড অনেক খুশি হয়, কারণ সে এখন অন্তত তার টিমের একটি ভরসার হাত হতে পেরেছে। তো ডেসমন্ড তখন আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় আর সে তার সঙ্গীদের কাছে চলে যায়। এখানকার সোলজাররা যখন তাদের সামনে ডেসমন্ডকে দেখতে পায় তখন তারা নিজেদের মাঝে অদ্ভুত এক আত্মবিশ্বাস খুঁজে পায় আর তারা সবাই অনেক সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে জাপানি সোলজারদের উপর হামলা করছিল। ফলে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে জাপানি সোলজাররা তাদের কাছে আত্মসমর্পণের অভিনয় করে তাদের সামনে এসে তাদের দিকে দুটো বোম ছুড়ে মারে। কিন্তু এটা সঙ্গে সঙ্গেই দেখে ফেলে ডেসমন্ড আর সে তৎক্ষণাৎ একটি বোম তার হাত দিয়ে এবং আরেকটি বোম তার পা দিয়ে সরিয়ে ফেলে। তবে তার পায়ের দিকের বোমটি ব্লাস্ট হয়ে যায়, ফলে সে তার পায়ে গুরুতরভাবে আঘাত পায়। ডেসমন্ড সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। এবারও ডেসমন্ড নিজেকে বিসর্জন দিয়ে তার সঙ্গীদের জীবন বাঁচায়। তো এখানে ডেসমন্ডের অবস্থা খারাপ দেখতে পেয়ে তার সঙ্গীরা তখন দ্রুত তাকে যুদ্ধক্ষেত্র থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। তবে ডেসমন্ড যুদ্ধের সময় তার সঙ্গে করে তার বাইবেলটি নিয়ে গিয়েছিল, তাই সে আহত অবস্থাতেও তার বাইবেলটি বারবার চাচ্ছিল। এজন্য তার একজন সঙ্গী তাকে দ্রুত বাইবেলটি খুঁজে এনে দিয়ে দেয়। আর ডেসমন্ডকে সেখান থেকে নিয়ে আসার কিছুক্ষণ পরেই দেখা যায় যে বাকি সোলজাররা লড়াই করে সমস্ত জাপানি সোলজারদেরকে হারিয়ে দিয়েছে আর জাপানি সোলজাররা তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
শেষ পর্যন্ত আমেরিকা হ্যাক্সোরিজকে দখল করতে পেরেছে। এবার মুভির একদম শেষ দৃশ্যে আমরা ডেসমন্ডকে দেখতে পাই, যে কিনা অসুস্থ অবস্থাতেও যখন বিজয়ের বার্তা শুনতে পায় তখন তার চেহারায় অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। এটা ছিল অনেক বেশি আত্মত্যাগের পর বিজয়ের হাসি। এরপর আমাদেরকে বাস্তব জীবনে ডেসমন্ডকে দেখানো হয়। সেই যুদ্ধে ডেসমন্ডের এত সাহসিকতার জন্য তাকে গভর্নমেন্টের পক্ষ থেকে মেডেল অফ অনারের সম্মাননা দেওয়া হয়, যেটা কিনা একজন আমেরিকান সোলজারের কাছে সবচাইতে সম্মানজনক সার্টিফিকেট ছিল। এরপর পরবর্তীতে ডেসমন্ড এবং ডরথি বিয়ে করেছিল। একসঙ্গে তাদের খুব সুন্দর একটি সংসার জীবন কেটেছে। তবে 1991 সালে ডরথি মারা যায় আর 2006 সালে মারা যায় ডেসমন্ড। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।